আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে বসে যুক্তরাষ্ট্র থেকে একটা ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। দর্শক, আজকে খুব চমৎকার একটি জিনিস আপনাদেরকে দেখাবো। যদিও ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে আমি ওই ভিডিও ফুটেজগুলো আপনাদের দেখাতে পারি না, তারপরেও আজকে একটু দেখাবো, আপনারা খুব মজা পাবেন। ওইটা দেখানোর আগে, জামাত ক্ষমতায় গেলে নারীরা 5 ঘন্টা চাকরি করে 8 ঘন্টার বেতন পাবেন, আর বিএনপি ক্ষমতায় গেলে 1 কোটি বাংলাদেশিকে 1.5 বছরের ভিতরে সরকারি চাকরি দেওয়া। জনপ্রিয়তা শুধু আশীর্বাদ নয়, কখনো কখনো তার রূপ নেয় অভিশাপে। এই দেশে কারো নাম যখন উঁচুতে উঠতে থাকে, তখন তার পায়ের নিচে জমতে থাকে হাজার হাজার শত্রু। ভারতের সেনাপ্রধান বলছে যে এই সরকারের সাথে সম্পর্ক নাই, কিন্তু আর্মির সাথে ভালো সম্পর্ক আছে। মানে বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক নাই, বাংলাদেশের আর্মির সাথে সম্পর্ক আছে। ওরা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করবি, এই সরকারের সাথে প্রফেসর ইউনূসের সরকারের সাথে সম্পর্ক করবি না। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে বসে যুক্তরাষ্ট্র থেকে একটা ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। মূল বিষয় হচ্ছে নারীদের কর্মঘণ্টা 8 ঘন্টা থেকে 5 ঘন্টা করার যে ঘোষণা, যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে, তারা যদি সুযোগ পায়। এই ঘোষণায় নানান মহল নানান প্রতিক্রিয়া দেখাচ্ছে, বিশেষ করে সবচেয়ে মন খারাপ বিএনপির। আমির জামাতের এই ঘোষণা কতটুকু যৌক্তিক, এটা কেনই বা দিয়েছেন, এর তাৎপর্য কি? দর্শক, তার আগে বলে নিই, আমির জামাত যে কাজ করছেন যুক্তরাষ্ট্রে, তাকে ঘিরে যুক্তরাষ্ট্রের বাঙালিদের বাংলাদেশিদের যে আগ্রহ, এবং তিনি 47 থেকে 71 সব বিষয়ে ক্ষমা চাওয়ার মতো কথা বলেছেন। এক, দ্বিতীয় হচ্ছে নারীদের কর্মঘণ্টা নিয়ে একটা ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। আরো নানান বিষয়, ভারতের সাথে ফরেন পলিসি নিয়ে জামাতের নীতি আদর্শ ক্লিয়ারলি যুক্তরাষ্ট্রে বসে ব্যাখ্যা করেছেন। মোটের উপর যা ঘটিয়েছেন তিনি, আমিরে জামাতকে সংবর্ধনা দেওয়ার জন্য ঢাকা এয়ারপোর্টে লক্ষ লক্ষ জামাত শিবিরে প্রস্তুত থাকা দরকার। এর আগে ডাক্তার তাহের এসেছিলেন যুক্তরাষ্ট্র থেকে, কিছু নেতাকর্মী তাকে বরণ করেছেন। কুমিল্লার 14 গ্রামের কিছু নেতাকর্মী ছিল, কুমিল্লা জেলা আমির আরো কিছু নেতাকর্মী ছিল। দ্যাটস গুড। এবার আমিরে জামাত আসছেন যুক্তরাষ্ট্র থেকে, এবং এবারে যুক্তরাষ্ট্র সফরটা এটা স্মরণীয়। এবং জামাত ইসলামী ক্ষমতায় আসার আগ মুহূর্তে আমিরে জামাতের এই যুক্তরাষ্ট্র সফর জামাত ইসলামী রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ। এবং আমিরে জামাত যে কথাবার্তা বলছেন, কর্মঘণ্টা কমানো, 71 প্রশ্নে ক্ষমা চাওয়া, নানান প্রশ্ন, ভারতের সাথে ফরেন পলিসি, এটা কিন্তু বাংলাদেশে বসে বলা যেত, কারণ যুক্তরাষ্ট্রে বসে এগুলো বলছেন, এটা কথার কথা না, এটা সব পরিকল্পিত ঠান্ডা মাথায় বলছেন। এটা জামাতের যে মেটিকুলাসলি ডিজাইন পলিটিক্স ক্ষমতা আসার তার অংশ, এবং জামাত ইজ বিকামিং সাকসেসফুল, এবং তারা সফল হবে, তারা ক্ষমতায় আসবে। তো এই জন্যে আমির জামাতের এই বক্তব্যের তাৎপর্য আমি বিশ্লেষণ করব, তারপরে কথা থাকবে এটা, যেহেতু এটা অনেক বড় কিছু। জামাত ক্ষমতায় আসার পেছনে এই ঘোষণা ক্যাটালিস্ট হিসাবে কাজ করবে। তার ফলে আমির জামাত আবার যুক্তরাষ্ট্রে যে সাড়া পেয়েছেন, তাকে সংবর্ধনা দিতে, আমির জামাতকে রিসিভ করতে এয়ারপোর্টে লক্ষ লক্ষ জামাত শিবিরের প্রস্তুত থাকা উচিত। সংগঠন সব জায়গায় ঘোষণা দিয়ে করতে হবে সেটা না, হঠাৎ করে ব্লাস্টের মতো হতে পারে যে আমির জামাতকে সংবর্ধনা দিতে সবাই এয়ারপোর্টে আসুন, বলার দরকার নেই। জামাত চুপচাপ করে হঠাৎ করে, যদি মানুষের ডিস্টার্ব না হয়, কারণ মানুষের ডিস্টার্ব করে কোনো কর্মসূচি, এগুলো মানুষ পছন্দ করে না, সাধারণ মানুষ এতে আরো বিরক্ত হয়। অতএব 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের নতুন ধারা রাজনীতির সৌন্দর্য এটা, যে কাউকে ডিস্টার্ব করা যাবে না। যেমন আমির জামাত এইভাবে শিডিউল করতে পারেন যেন খুব সকালে, সকাল 9টা, সকাল 8টা অথবা 6টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেন। আর ওই সময়টাতে যদি লক্ষ লক্ষ জামাত শিবির নেতাকর্মী রাজপথে থাকে, কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে তাকে যদি শোডাউন সহ রিসিভ করা হয়, একদম তাকে বসুন্ধরার বাসায় পৌঁছে দেওয়া হয়, এতে কারো কোনো ডিস্টার্ব হবে না। কিন্তু সেটা যদি সকাল 9টার পর হয়, 10টা, 11টা, 12টা, যে কোনো সময়, রাত 11টার মধ্যে যে কোনো সময় হলেই মানুষ বিরক্ত হবে। এই জন্য যে কোনো কর্মসূচির আগে সবার আগে খেয়াল রাখতে হবে যে মানুষ বিরক্ত। জামাত ক্ষমতায় গেলে নারীরা 5 ঘন্টা চাকরি করে 8 ঘন্টার বেতন পাবেন, আর বিএনপি ক্ষমতায় গেলে 1 কোটি বাংলাদেশিকে 1.5 বছরের ভিতরে সরকারি চাকরি দেওয়া হবে। দুইটি দল থেকে দুটা ওয়াদা আমরা পেয়েছি। একটি ওয়াদা আজকে আমেরিকাতে করেছেন ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, যে জামাত যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যা, নারীদের সম্মানার্থে তারা মা, তারা স্বামীর
দায়িত্ব পালন করতে হয়, সন্তানের দায়িত্ব পালন করতে হয়। সব কিছু করার কারণে তারা পুরুষদের পাশাপাশি সকল ক্ষেত্রে যোগ্যতা অনুপাতে তারা চাকরি পাবেন, কিন্তু চাকরির সময় হলো পুরুষদের জন্য যেটা 8 ঘন্টা, নারীদের জন্য সেটা 5 ঘন্টা। তারা 5 ঘন্টা চাকরি করে পুরুষদের মতো 8 ঘন্টারই সম্মানী পাবেন, স্যালারি পাবেন, বেতন পাবেন। তারা হতে পারেন স্কুলের শিক্ষক, হতে পারেন ব্যাংক, বিমা, যে কোনো জায়গায় তারা চাকরি করবে। তাদের যোগ্যতা অনুপাতে সেই সম্মাননা দিবে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এই কথার বিশ্লেষণ করতে এসে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এ পর্যন্ত সরকারে না থেকে প্রাইভেটলি উনি যা ওয়াদা দিয়েছেন দল হিসাবে সকল ওয়াদা তিনি পূরণ করেছেন কিনা? এর থেকে যদি আমরা হিস্টোরিটা টেনে দেখি তাহলে ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামীর আমির হয়েছেন প্রায় 6 বছর হবে এই 31শে ডিসেম্বর। এই 6 বছরের ভিতরে এই মানুষটার কাছ থেকে আমরা কোনো ওয়াদা ভঙ্গ পাই নাই। আমরা যা দেখে এসেছি ডাক্তার শফিকুর রহমান যা বলেন তা করেন। হিন্দু ধর্মের মানুষের জন্য করেছেন এবং মুসলমানদের জন্য করেছেন, আগুনে পড়ে যাওয়া মানুষের জন্য করেছেন, বন্যায় তলিয়ে যাওয়া মানুষের জন্য করেছেন। ওয়াদা যা দিয়েছেন এর চাইতে বেশি পরবর্তীতে করেছেন। প্রথম ওয়াদা কোথাও কোথাও 50 লক্ষ টাকা, পরবর্তীতে দেখছি আমরা 2, 3, 4 কোটি টাকা সেখানে ওনারা দিয়েছেন। ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনের কথা তারা বলে ক্ষমতায় এসেছেন, 1 মাসের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক পরিবর্তন তারা দেখিয়েছেন। এখন সরকারে গেলে তারা নারীদের সম্মানের জন্য, নারীদের জন্য সব ধরনের স্পেশালিটি রাখবেন, সেই সুবিধাগুলো রাখবেন। চাকরির ক্ষেত্রে নারীর ইজ্জত সম্মান, নারীদেরকে রেস্ট নেওয়া, তাদেরকে নামাজ পড়ার ব্যবস্থা চাকরিতে করা, সব ব্যবস্থাই তারা করবেন। কিন্তু আজকে যে ওয়াদাটা দিয়েছেন যে 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা কাজ করবেন, সেই কাজটা সরকারি জায়গায় নাও উনি করলেন, বেসরকারিভাবে প্রতিষ্ঠানগুলা করবেন কিনা বা উনি তা বাধ্য করতে পারবেন কিনা? এখানে গার্মেন্টস শিল্প থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নারীরা 12 ঘন্টা, 10 ঘন্টা, 8 ঘন্টা কাজ করেন, সেই কাজগুলা উনি ওনার ওয়াদা মতো বাস্তবায়ন করতে পারবেন কিনা সেখানে কিছুটা আমার সন্দেহ আছে প্রাইভেট সেক্টরে। তবে প্রাইভেট সেক্টরকেও একটা সময়ে ওনারা যদি চেষ্টা করেন আর রাষ্ট্রীয় আইন যদি করে ফেলেন তাহলে অবশ্যই প্রাইভেট সেক্টরও সরকারি সেক্টরের মতো আইন মানতে বাধ্য। যেমনটা আমরা ইউরোপ, আমেরিকায় যারা আছি, আমরা কিন্তু সরকারি আর প্রাইভেট একই ধরনের সম্মাননা, একই ধরনের স্যালারি, পদ পদবি বা কাজের ধরন অনুপাতে যে রেট আছে, যে একটা স্কেল আছে, এই স্কেলে কিন্তু প্রাইভেট আর সরকারি চাকরি একইভাবে চলে ইউরোপ, আমেরিকাতে। তো উনি আমেরিকা বসেই কিন্তু কথাটা বলেছেন। তো আমরা বিশ্বাস করতে পারি ডাক্তার শফিকুর রহমান তার ওয়াদা পূরণ করবেন। এবার আমরা কথা বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বলা হয়েছে যে বিএনপি ক্ষমতায় আসার 1.5 বছরের মাথায় 1 কোটি মানুষকে চাকরি দিবেন, 10 টাকা কেজি চাউল খাওয়াবেন। শেখ হাসিনা বলেছিল 40 টাকা কেজি খাওয়াইয়াছেন। এখন 1 কোটি মানুষের চাকরি দিবেন বলে তারা যদি 25 লক্ষকেও চাকরি দিতে পারে তাহলে আমি মনে করব সাকসেস। কারণ বাংলাদেশে 25 লক্ষ মানুষকে 1 বছরে সরকারি চাকরি দেওয়া অনেক কঠিন হবে। এখন প্রাইভেট সেক্টরে তারা চাকরি যদি সহকারে 1 কোটিকে দিতে চান, এখন প্রাইভেট সেক্টরে ইতিমধ্যে আমি জানি যে বিএনপির বহু এমপি মন্ত্রী হবেন যারা শিল্পপতি, যাদের কল কারখানা আছে। তো শিল্পপতিদের কল কারখানায় কিন্তু শিল্পপতিরা হন হিসাবের মানুষ, তার 10 জন মানুষের দরকার, 10 জন মানুষই চাকরিতে নিবেন। 15 জনকে নিয়ে 5 জনকে এক্সট্রা কিন্তু স্যালারি দিবেন না, বরঞ্চ 10 জনের জায়গায় তারা 8 জনকে দিয়া 10 জনের কাজ করানোর চেষ্টা করে থাকেন। এখন সরকারি চাকরিতে বাংলাদেশে 1 কোটি মানুষকে 1 বছরে চাকরি দেওয়া যাবে বা 1.5 বছরে চাকরি দেওয়া যাবে, এটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। প্রাইভেট এবং সরকারি মিলিয়ে যদি 1.5 বছরের ভিতরে প্ল্যান করা হয়, বাধ্য করা হয়, তাহলে কিছুটা সম্ভাবনা আছে। যদি পুরাপুরি বাস্তবায়ন না হয় তাহলে অর্ধেকে গিয়ে তারা দাঁড়াতে পারবে, অন্তত 50 লক্ষ মানুষকে তারা কর্মসংস্থান করতে পারবে। তাই ভারতের সেনাপ্রধান বলছে যে এই সরকারের সাথে সম্পর্ক নাই, কিন্তু আর্মির সাথে ভালো সম্পর্ক আছে। মানে বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক নাই, বাংলাদেশের আর্মির সাথে সম্পর্ক আছে। ওরা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করবি, এই সরকারের সাথে প্রফেসর ইউনূসের সরকারের সাথে সম্পর্ক করবি না। মানে ইন্ডিয়ার সেনাপ্রধানও বাংলাদেশের দ্রুত নির্বাচন চায়, বুঝিছাও? যা করার ও আকারের সাথে করে নাও বাবধান। বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে হয়তো এই টার্মে সম্পর্ক থাকবে, এর পরের টার্মে থাকবে না। পররাষ্ট্র উপদেষ্টা তো হাত কসলাইতে কসলাইতে শেষ।
ইন্ডিয়ার রাষ্ট্রদূতকে ডেকে বলতে পারবে যে তোমার আর্মি চিফ তো সরকারের সাথে সম্পর্ক রাখতে চায় না, তো তুমি এমবেসি খুলে বসে আছো কে, রাস্তা মাপো। তো এই কয়েকদিন ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর ছাত্র শিবির নিয়ে মহা গ্যাঞ্জাম চলিচ্ছে। আমরা অনেকেই কইছে দাদা আপনি কিছু বলেন। আমি ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আর ছাত্র শিবির সবাইরে তো ভালোবাসি, স্নেহ করি। আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের তরুণদের এইভাবে বিভক্ত করলো কে? বাংলাদেশের তারুণ্যকে বিভক্ত হইতে দেওয়া যাবে না তো। আমার ডাইন হাতের সাথে বাম হাতের লড়াই কে লাগাই দিল? সবাই অনুরোধ, প্রেসিডেন্ট, সেক্রেটারি, শীর্ষ নেতারা এই সব দলের কেউ অন্যের বিরুদ্ধে বলবা না। আজ থেকে টিভি চ্যানেলে গিয়ে তর্ক করবে না, ডিফিউজ করো এখন থেকে। কয়েকদিন ক্ষান্ত দাও। এজেন্সির লোক শিবির আর ছাত্র দল সাইজা অন্যের উপর ঝাঁপাই পড়বে, আমি চোখে চোখে দেখতে পাইতেছি। এজেন্সির লোকেরা পূর্ণ শক্তি নিয়ে নামে গেছে, লক্ষ্যইতেছে ফ্যাসি বিরোধী তরুণ সম্প্রদায়ের মধ্যে ফাটল তৈরি করা। সফল হয়েছে তারা, পরস্পরের সাথে সংঘাত লাগায় দেওয়া সফল হয়ে গেছে। তবে এই ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত যে শব্দগুলো হইতেছে তাদের শিবির এক শিবির। জুলাই আন্দোলনের নেতাদের মধ্যে যে এত শিবির থাকার ব্যাপারটা এবং আন্দোলনে যোগ দেওয়া অনেকের, বিশেষ করে এই যে সেকুলার শহুরে এলিটদের, এদের মনে মনে হয় লজ্জা লাগিছে। এমনকি হাসিনাকে হটানোর আন্দোলনেও তারা নামছিলেন। এই ব্যাপারে আফসোসও দেখা যাচ্ছে কারো কারোর মধ্যে। এইদিকে জাতীয় নাগরিক কমিটি যেটা হয়েছে না, এর মধ্যে অনেক উলট পালট চলতেছে। এক্স শিবিরদের নাকি ভালোভাবে অন্তর্ভুক্ত করা হইতেছে না, আবার যারা তাদেরকে নিতেছে না তারাও নাকি জীবনে কোনো না কোনো সময় শিবিরের সাথে সংশ্লিষ্ট ছিলেন। আন্দোলনের নেতৃত্বে শিবিরের ভূমিকা কতটা সেটা নিয়েও বিতর্ক চলতেছে। বাকশালী শাসনের প্রথা অনুযায়ী শিবির ত্যাগ দেওয়ার ঘটনাও নাকি ঘটতেছে। কয়দিন আগে মিজানুর রহমান আজারি একটা কথা বলছিলেন যে রাজাকার শব্দটা এখন সম্মানসূচক হয়ে গেছে। শুনেন। আমার নবীকে গালি দিত গণক, জাদুকর, এরপর গালি দিত পাগল, নির্বংশ বলে, আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে, আমাদেরকে গালি দেয় রাজাকার বলে। রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে, অ্যাওয়ার্ড। শেখ হাসিনার শাসনে আমরা তো জানি শিবির পরিচয় দেওয়ার উপায় ছিল না। শিবির ত্যাগ দেওয়া, হত্যা, গুমের, মারধরের ঘটনা তো অগণিত। আবরারকে তো এইভাবেই মারা হয়েছে, তাই না? ফলে গোপন তো করতেই হইতো, উপায় তো ছিল না। হাসিনাকে হটানোর পরে বহু বছরের বার্তা ভেঙে গেছে। তাই অনুমান করি যে শিবির বা এক শিবিররা গর্ব নিয়ে নিজেদের পরিচয় দিতেছে যে রাজাকারের মতো একটা সম্মানের ব্যাপার হয়ে উঠছে শিবির হওয়াটা। নিজের যে পরিচয় আপনার সামনে আনতে চান, সেই নামে আপনাকে ডাকার ঘটনাকে ট্যাগ বলা কঠিন। তবে এটাও ঠিক যে দেশে এখনো বহু সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিসর আছে যেখানে শিবির পরিচয়, জামাতের পরিচয় সমস্যা হয়। ওইদিকে ছাত্রদল মনে হয় একটা অ্যান্টি শিবির মুডে আছে, ফলে কোথাও কোথাও এটা ট্যাগ হয়ে উঠতে পারে এবং দমন পীড়নের বৈধতা দেওয়ার ঝুঁকি তো থাকেই। এই যে পরিস্থিতিটা চলতেছে, এই পরিস্থিতিতে বিপ্লব পরবর্তী প্রতিক্রিয়া বা অস্থির সময়। সব বিপ্লবের পরে এরকম অস্থির সময় আসে। যারা জুলাই বিপ্লবকে বিপ্লব বলে স্বীকারই করতে চান না, তাদের জন্য এখানে কিছু ইশারা আছে। কিছুদিন পরে বিষয়গুলো হয়তো আর এতটা জটিল থাকবে না। আপনারা ভাবতে পারেন যে প্রথম আলোতে জামাতের আমি যে সাক্ষাৎকার ছাপা হইতেছে, এটা প্রথম আলো করতেছে এমনি এমনি না। বাংলাদেশের রাজনৈতিক পরিষদের জামাত শিবির নিয়ে যে কুসংস্কার ট্যাবু ছিল সেটা দূর হইতেছে, এটাই তার প্রমাণ। এবার মূল আলোচনায় আসি, জুলাই বিপ্লবে শিবিরের কৃতিত্ব নিয়ে। শিবির নিয়ে কিছু কওয়া আমার জন্য মুশকিলই বটে। মানে শিবির নিয়ে কিছু কইলে, বিশেষ করে বিএনপি এসে কইবে আপনার প্রিয় শিবির, কেউ কেউ গালাগালিও শুরু করবে। কথাটা মিথ্যা না, শিবির প্রসঙ্গে আমার কিঞ্চিত দুর্বলতা আছে, এটা আমি আগেও বলছি। তাও আমি চেষ্টা করবো বস্তুনিষ্ঠভাবে আলাপটা করার। আমি যে কথাগুলো বলবো আপনারা কানেক্ট করতে পারবেন ঐতিহাসিক ঘটনার সাথে। আমি যে শিবিরকে এক্সট্রা খাতির করি নাই, জামাতকে এক্সট্রা খাতির করি নাই, সেটা আলাপ শেষ হইলেই বুঝবেন। জুলাই বিপ্লবের শিবিরের ভূমিকা বা কৃতিত্ব যদি বুঝতে যাই তাহলে একটু পিছে থেকে শুরু করতে হবে। প্রথমে দেখবো আমরা হাসিনার বাকশালী শাসন এবং বাঙালি জাতীয়তাবাদের ইতিহাস চর্চার দিক থেকে। আন্দোলনের নেতাদের বয়স কত? ধরেন 20 থেকে 35, এইটুকু। তাহলে এদের রাজনৈতিক আর ঐতিহাসিক চেতনার পুরাটাই গড়ে উঠছে হাসিনার কঠোর বাকশালী শাসনে, বাঙালি জাতীয়তাবাদের একচেটিয়া দখলের মধ্যে, তাই না? তো এই তরুণ তরুণীরা কি দেখলো রাজনৈতিক পরিসর হিসাবে? তারা দেখলো বাংলাদেশ পুরোপুরি ভারতের দখলে। এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম সংস্কৃতি যেন লজ্জার বিষয়। তারা নির্যাতনের শিকার। বাংলাদেশের রাস্তায় দাড়ি টুপি নিয়ে হাঁটা যায় না, পুলিশ ধরে। বাংলাদেশের সব মসজিদ হয়ে উঠছে আল-আকসা মসজিদের মতো, ইসরায়েলের মতো পুলিশের ঠাসা থাকে মসজিদ। বাসায় ধর্মীয় বই রাখা যায় না, বলে জিহাদি বই। দাড়ি টুপি থাকা মানে তার আয়নাঘরে আটকে রাখা যায়। আয়নাঘরের দেয়ালে যে লেখা, সেটা তো সারা বাংলাদেশের সাধারণ মুসলমানের আত্মনাদ। আলেমদের নির্বিচারে গণহত্যা করা যায়, সর্বজন শুদ্ধ আলেমকেও রিমান্ডে অত্যাচারের শিকার হইতে হয়, বছরের পর বছর আটকা থাকে বিনা বিচারে মুসলমানের সংস্কৃতি নির্বাসনে। আর বাংলাদেশে যে সংস্কৃতি সেলিব্রেট করা হয় সেটা আসলে বাঙালি হিন্দু সংস্কৃতি। আনন্দবাজার আনন্দ না লুকায় উল্লাস করে নিউজ করে ঢাকার পয়লা যেন অষ্টমীর এক ডালিয়া, মানে পয়লা বৈশাখ। তো লিখতেছে কার সঙ্গে তুলনা করা যেতে পারে? কখনো মনে হচ্ছিল কলকাতার কলেজ স্কোয়ার বা এক ডালিয়ার পূজা মণ্ডপ, কখনো বা শান্তিনিকেতনের বসন্ত উৎসবের চেহারা, তাসে রমনার বটমূলের বৃন্দগানী হোক, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের রাজপথে মঙ্গল শোভাযাত্রা, পুজো, বসন্তের উৎসব মিলেমিশে একাকার ঢাকার নববর্ষের সকাল। কি আনন্দ! এটাই চাইছে ইন্ডিয়া, এটাই চাইছে আওয়ামী লীগ। এই কলকাতার সাংস্কৃতিক বিজয়কেই আওয়ামী লীগ বাকশাল বাঙালি জাতীয়তাবাদ দেশের স্বাধীনতা হিসাবে উপস্থাপন করছে।
আওয়ামী লীগের যে বাঙালি জাতীয়তাবাদের ইতিহাসের যে বয়ান, তারা বলে যে 47-এ একটা ভয়ানক ঘটনা ঘটছে, দেশ ভাগ, ভারত ভাগ হয়েছে। ভারত ভাগ হয়ে ভারত আর পাকিস্তানও তাদের জন্য মহাবিপর্যয়। কিন্তু অবাক ব্যাপার দেখেন, ব্রিটিশ ভারত, যেটা আসলে মূলত মোগল হিন্দুস্তান ছিল, সেটাই মানতে চায় না তারা। তারা এটাকে মিথিক্যাল ভারত হিসেবে দেখে। সেই ভারতই হইল আজকের ভারত, সেই মহাভারত, যেটা ভাগ হয়ে নাকি পাকিস্তান সৃষ্টি হয়েছে। তাহলে ইতিহাসের সবচেয়ে বড় ভিলনকে এই ইতিহাসে জিন্নাহ, তাই না? তাহলে আমার স্বাধীনতা তো অভিশপ্ত, কারণ যেই মহাভারত ভেঙ্গা পাকিস্তান তৈরি হইলো, যেই পাকিস্তান আমাদের পূর্বপুরুষের লড়াই ফসল, সেটাই যদি ভুল হয়, তাহলে সঠিক কোনটা? সঠিক হচ্ছে ইতিহাসে সেই ভুল শোধরানো, সেই মহাভারতের মিথিক্যাল ভারতে ফিরে যাওয়া। ওইখানে ফিরে গেলে আমার মুক্তি। এটাই হয়ে দাঁড়ায় আওয়ামী লীগের স্বাধীনতার পর। এটাই হইতেছে অষ্টমীর এক ডালিয়া, এটাই পয়লা বৈশাখ, এটাই বাঙালির প্রত্যাবর্তন মহাভারতে, এটাই আওয়ামী লীগ। তো বাঙালি জাতীয়তাবাদের দৃষ্টিতে স্বাধীনতার এই বয়ান, এটার যদি নাগরিকদের মুক্তির সম্ভাবনা না থাকে, তাহলে সেটাই তো সবচেয়ে বড় ব্যর্থতা, তাই না? এখন চিন্তা করেন, বাংলাদেশের নাগরিকদের যদি প্রকৃত স্বাধীনতা চাইতে হয়, তাহলে তো বিকল্প একটা ইতিহাস চিন্তা লাগবে আওয়ামী লীগের বাইরে, তাই না? কেননা খোদ স্বাধীনতার বয়ান আপনার মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারতেছে না। তো এখন দেখেন, আপনি যদি দেশের মানুষের মুক্তি চান, স্বাধীনতার রাজনীতি করেন, আন্দোলন করেন, তাহলে তো একটা সংগঠিত রাজনৈতিক শক্তি লাগবে আপনার জন্য। দেশের মানুষকে আহ্বান জানাইতে হবে তো সেই রাজনৈতিক শক্তি থেকে। সবচেয়ে বড় কথা, জনগণের ভরসাস্থল হইতে হবে তো আপনাকে। আপনার ডাকে তারা সাড়া না দিলে কিভাবে আন্দোলন করবেন? আপনি তখন সংগঠিত রাজনৈতিক শক্তির খোঁজ করবেন, তাই না? উঠতে বেড়াবেন, দেশের রাজনৈতিক সংগঠনগুলোর দিকে নজর দিবেন, তাদের বয়ান, ইতিহাস, চিন্তা যাচাই বাছাই করবেন, তাই না? হাসিনা প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যদি সম্ভাবনা খুঁজতে যায়, দেখেন কারা কারা আছে। বিএনপি আছে, বাম দল আছে, দুই একটা, জামাত আছে, শিবির আছে, এই তো হেফাজত আছে। এই পর্যায়ে এসে আপনার মনে হবে যে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার ভিত্তি কোথায়, দেশের নাগরিকদের মুক্তির জন্য কোন ইতিহাস চিন্তা সবচেয়ে উপযুক্ত, তাই না? আপনি বিএনপিকে যদি দেখেন, দেখবেন যে নির্যাতিত তারা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।